নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী রবীন্দ্রনাথ মৈত্রর লেখা একটি গল্প, সমাধান। বহরমপুর কলেজ থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে নিত্যানন্দ প্রভুবংশীয় স্বর্গীয় শ্যামলাল গোস্বামীর ছেলে মতিলাল বুকের ছাতি ফুলিয়ে কলকাতায় এলো। ত্রিসংসারে কেউ নেই। এক বৃদ্ধ মাতুল পড়ার খরচ জোগাতেন। তার পরীক্ষার পরই তিনি স্বর্গীয় হয়েছেন। অতএব বিদ্যালয়ের বিদ্যা বেশি দূর অগ্রসর করা অসম্ভব। কাজেই উদরান্নের সংস্থান করা আবশ্যক। কলকাতায় কারো সাথে তার পরিচয় ছিল না। তার জন্য সে মোটেই ভীত হলো না। ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে পাশ করেছে। ভাবল, কলকাতা শহর তো ছাড়, জগতই তার জন্য হা করে চেয়ে আছে। শিয়ালদায় নেমে সোজা বৈঠকখানা রোড ধরে এসে সামনের এক বিশুদ্ধ ব্রাহ্মণের হোটেলের খোলার ঘরের একটি কক্ষ ভাড়া নিয়ে মতিলাল জীবনযুদ্ধে অগ্রসর হল। প্রথম দিন দুই বিশ্রাম করে শ্যামবাজার থেকে ভবানীপুর পর্যন্ত সমস্ত কলেজগুলি ঘুরে দেখল। টিউটরের পদ কোথাও খালি নেই। তখন বুকের ছাতি 1 ইঞ্চি পরিমাণ কমল। পরের দিন কয়েক ক্লাইভ স্ট্রিটে ঘোরাফেরা করে দু একটি হৌসের বড় সাহেবের সঙ্গেও দেখা হলো। প্রায় সকলেই বিনা বাক্যে বৃষভ গর্জনে নো ভ্যাকেন্সি বলে হাঁকিয়ে দিলেন। দুই একজন কিঞ্চিত দয়াপরবশ হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি হিন্দু? মতিলাল সবিনয়ে বলল, হ্যাঁ স্যার। ন্যাশনালিস্ট? মতি জীবনে মিথ্যা কথা বলেনি। মিথ্যা কথা বলে জীবিকা উপার্জন করবে না প্রতিজ্ঞা করেছিল। বলল, ইয়েস। হৌসের মালিকরা গুড বাই করে বিদায় করে দিলেন। পরের কয়দিন বড় বাজারে মারোয়ারিদের গদিতে ঘুরে মতিলাল দেখল যে একে বাজার মন্দা এবং তার ওপর সে বাঙালি। কাজেই সুবিধা হবার ভরসা বিশেষ নেই। তখন তার বুকের 38 ইঞ্চি ছাতি কমতে কমতে 30-এ এসে ঠেকেছে। মতিলাল বিপদ গুনল। দিন 3-4 পর খবরের কাগজের বিজ্ঞাপনে চোখে পড়ল, সরকারি রেকর্ড ডিপার্টমেন্টের জন্য একজন গ্র্যাজুয়েট আবশ্যক। তার মতো গ্র্যাজুয়েট সংখ্যায় বেশি নেই। আত্মবিশ্বাস মতিলালের ছিল। সে উল্লসিত হয়ে উঠল। মনে মনে ভাবল যে এ চাকরি হাতছাড়া হবার জো নেই। যোগ্যতায় তার মতো গ্র্যাজুয়েট সংসারে মিলবে না। কথাটা অবশ্য সত্যই। কিন্তু সরকারি দপ্তরখানার দরজায় পৌঁছেই তার গায়ের রক্ত জল হবার উপক্রম হলো। প্রায় 7.5 গন্ডা প্রার্থী দরখাস্ত হাতে নিয়ে ঘুরছে। সকলেই কার্ড পাঠিয়েছে। মতিও কার্ড দিল। ঘণ্টা 3 পর ইন্টারভিউয়ের জন্য ভিতরে ঢুকলেই সাহেব তাকে প্রথমে প্রশ্ন করলেন, তুমি কি মুসলমান? মতি বলল, না। সাহেব পেন্সিল তুলে ইঙ্গিতে তাকে যেতে আদেশ দিয়ে বললেন, নো চান্স, যাও বাবু। মতির মাথা খারাপের মতো হলো। ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে পাশ করল, তবু নো চান্স কেন? বলল, স্যার, কোয়ালিফিকেশন আমার। সাহেব একটু মৃদু হাস্য করে বললেন, ধর্মই কোয়ালিফিকেশন, গুড বাই। রাগে গজগজ করতে করতে মতি বাইরে এলো। তারপর এদিক সেদিক ঘুরে বাসায় ফিরছে। এমন সময় তার বাল্যবন্ধু মফিজের সাথে দেখা হলো। মফিজ হাসতে হাসতে বলল, মতি যে? মতি বলল, হ্যাঁ। কলকাতায় কি মনে করে মফি? মফিজ বলল, একটা চাকরি নিলুম ভাই, বাপজানার খরচ দিতে চান না। 7 বার বিয়ে ফেল করেছি, আর চাওয়াও মুশকিল। কি চাকরি নিলে? মতি জিজ্ঞাসা করল। রেকর্ড ডিপার্টমেন্টের কেরানিগিরিটা হয়ে গেল। তা মাইনে 100
আর অ্যালাউয়েন্স 25, চলে যাবে একরকম, কি বলো? বলে মফিজ হাসল। মতি বিস্ময় বিস্ফারিত নেত্রে মফিজের দিকে চেয়ে বলল, তুমি পেয়েছো? খুশি হলাম, আমিও দরখাস্ত করেছিলাম। মফিজ বলল, ভুল করেছিলে ভাই, মুসলমান ছাড়া ও আবার জো নেই। এই দেখো না, মাথায় ফেদ ছিল না বলে কাল তো আমলই দিলে না, আর চাপকান আচকান পরে এসে তবে জুটেছে। মতি কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা তবে আসি, চাকরি পেয়ে ভুলো না ভাই, আমার জন্যও একটা কিছু দেখো। মফিজ আচ্ছা বলে ট্রাম ধরল। বাসায় এসে মতি যখন পৌঁছল তখন তার বুকের ছাতি আরও খানিকটা সংকুচিত হয়ে পড়েছে। ফার্স্ট ক্লাস অনার্সে বিএ পাস মতিলাল গোস্বামী বিছানায় উবু হয়ে খবরের কাগজের কর্মখালির বিজ্ঞাপন পাঠে নিবিষ্ট ছিল। তার সামনে দাঁড়িয়ে হোটেলের অধিকারী গুণনিধি মিশ্র টাকার তাগিদ করছিল। মতির জবাব দেবার উপায় নেই, কারণ সমস্ত সম্বল ফুরিয়ে মাত্র 5 আনা পয়সায় গিয়ে ঠেকেছে। অনেকক্ষণ ধরে বকে বকে গুণনিধি ঠাকুর বলল, 2 দিনের মধ্যে সব শোধ করে দেবেন বলছি, নইলে পুলিশে খবর দেব। মতির চোখ বিজ্ঞাপন পাঠ করতে করতে ক্রমেই বিস্ফারিত হয়ে উঠছিল। একটা লোভনীয় চাকরির সন্ধান পাওয়া গেছে। কাজে গুণনিধি ঠাকুরের এই মারাত্মক ভয় প্রদর্শন তার কানে ঢুকল না। গুণনিধি রোষ কষায়িত নেত্রে এই নির্বিকার বেকার মানুষটির দিকে চেয়ে চলে গেল। চাকরি লবণ বিভাগের জন্য 3 জন শিক্ষানবিশের। মতি অনেকক্ষণ ধরে ভেবে উঠল। তারপর ঘুরতে ঘুরতে বেলা 10টায় সরকারি অফিসে গিয়ে গোপনে 2-1টি কেরানির নিকট থেকে সন্ধান নিয়ে জানল যে চাকরির জন্য সকলে প্রার্থী হতে পারে বটে, কিন্তু সেক্রেটারির গোপন উপদেশ আছে, মুসলমান উপযুক্ত প্রার্থী পেলে আর অন্য কোনো প্রার্থীকে নেওয়া হবে না। মতির মুখ শুকিয়ে গেল। ইচ্ছে হলো ইউনিভার্সিটির যত সার্টিফিকেট আছে সমস্ত ছিঁড়ে টুকরো টুকরো করে লাল দিঘিতে ফেলে দেয়। ভাবতে ভাবতে আসছে, এমন সময় কে পেছন থেকে ডাকলো, গোসাইদা নাকি? আদাব। মতি মুখ ফিরিয়ে যাকে দেখল তাকে এ বেশে কলকাতায় দেখবে সে কথা সে কল্পনাও করেনি। প্রশ্নকর্তা তার মাতুলের ভূতপূর্ব গোমস্তার পুত্র রমজান আলী। সে দিব্য চোখে সুরমায়েকে জরির তাজ মাথায় দিয়ে বুটিদার পায়জামা পরে দাঁড়িয়ে। দেহটাও বেশ নধর হয়েছে, দেখলে সহসা চেনা যায় না। মতি আশ্চর্য হয়ে বলল, তুমি এখানে? রমজান আলী জানালো যে গত 3 বছর যাবৎ এখানেই সে আছে। চিতপুরে বিড়ির দোকান করেছে। স্বদেশীর কল্যাণে বিড়ি বেচে বেশ 2 পয়সা রোজগারও হচ্ছে। এখন যাচ্ছে শিয়ালদার মোড়ে, সেখানে একখানি দোকান করবার ইচ্ছা। এই সময় ট্রাম এসে পড়ল। রমজান বলল, উঠে পড়ো গোসাইদা। মতি বলল, তুমি যাও, আমি হেঁটেই যাব, পয়সা নেই সঙ্গে। রমজান বিস্মিত হলো, বলল, পয়সা নেই? এত লেখাপড়া শিখে? যাক সে হবে ক্ষণ, উঠে পড়ো। অগত্যা মতি ট্রামে উঠল। ট্রামে বসে মতি তার মাতুলের মৃত্যু থেকে আরম্ভ করে কলকাতার চাকরি খোঁজার যাবতীয় বিবরণ রমজানকে জানালো। কিছুই গোপন করল না। রমজান হেসে বলল, সে কথা বলতে হয়, একটু বুদ্ধি নেই তোমার গোসাইদা। বলে মতির কানে কানে রমজান কি বলল। মতি বলল, অনেক হাঙ্গামা, সে ধরা পড়ে যাই যদি। রমজান তাকে আশ্বাস দিয়ে বলল, কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দেব। তুমি এসো আজ আমার ওখানে সন্ধেবেলা, আমি রমজান আলী। বলে রমজান এতদিন কলকাতা থেকে যে সব কাজে বুদ্ধির বিশেষ পরিচয় দিয়েছে তার একটা তালিকা দিয়ে গেল। মতি শুনে বুঝল যে রমজানের বুদ্ধিমতো চললে সুবিধা হবার সম্ভাবনা, ধরা পড়ার ভয়ও নেই। পরদিন চুড়িদার আচকান ধবধবে পায়জামা ও মাথায় লাল ফেচ পরে যে ব্যক্তি বেলা 10টার সময় ফিটন গাড়িতে চেপে ভারত মাতা মার্কা বিড়ির আবিষ্কারক শেখ রমজান আলীর সাথে নুনের আপিসে এসে উপস্থিত হলো, সে মতিলাল গোস্বামী নয়, মতিয়ার রহমান। যথাসময়ে কাঠ দিয়ে
মতিয়ার রহমান অপেক্ষা করতে লাগলো। ডাকও এলো। মতির একটু ভয় হলো, যাবে কি যাবে না, ইতস্তত করছে। এমন সময় কানে কানে রমজান আলী বলল, কুচপরোয়া নেই, চলে যাও। দাড়ি গোঁফ না থাকলে তো কি, জিজ্ঞাসা করলে বলবে আমাদের রেওয়াজ নেই। অগত্যা মতিয়ার রহমান দুর্গা নাম জপতে জপতে লবণ বিভাগের সুপারিনটেন্ডেন্টের খাস কামরায় প্রবেশ করল। ব্যবস্থা পরিষদের নাগরদোলায় তখন ইন্ডিয়ান সল্ট বিল দোল খাচ্ছে। খবরের কাগজে দিন কয়েক থেকে লবণ নিয়ে মাতামাতি চলছে। মতি খবরের কাগজ পড়ত। লবণ সম্পর্কিত বিতর্ক পড়ে সরকার ও বিরোধী পক্ষ উভয় পক্ষের যুক্তি তার বেশ অধিগত হয়েছিল। কাজেই সেক্রেটারি সাহেব গভর্নমেন্টের সল্ট পলিসি বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেই মতি ঝরঝর করে সাহেবই উচ্চারণ করে কমার্স মেম্বারের বক্তৃতার খানিক অংশই বিবৃতি করে গেল। সাহেব চুরুট টানতে টানতে ভ্রু কুঞ্চিত করে শুনতে লাগলেন। দূরে চেয়ারে বসে সুপারিনটেন্ডেন্ট খা বাহাদুর মঈনুদ্দিন প্রশংসমান দৃষ্টিতে মতির মুখের দিকে চেয়ে তার কৃষ্ণপক্ষ শ্মশ্রুগুচ্ছের মধ্যে আঙ্গুল সঞ্চালন করতে লাগলেন। ইন্টারভিউ হয়ে গেল। আসবার সময় খা বাহাদুর মতিকে কাছে ডেকে বললেন, আমি তোমার জন্য চেষ্টা করব। মতি আচ্ছা বলে সেলাম ঠুকে বের হয়ে এলো। রমজান বলল, কি খবর? মতি বলল, লাগবে বোধ হচ্ছে। রমজান হেসে বলল, লাগবে না আবার, রমজান আলীর বুদ্ধি। মতি বলল, লাগে যদি তবে কেরামতি তোমাদেরই। এখন একবার হাইকোর্টের টাম ধরো, গঙ্গা স্নানটা সেরে নিয়ে যাই। 3 দিন পর হুকুম এলো, মতিয়ার রহমানের চাকরি হয়েছে। তাকে মেদিনীপুর জেলায় লবণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মচারী খা সাহেব মঞ্জুর আলী মিয়ার সহকারী রূপে কাজ করতে হবে। নিয়োগপত্রে অবিলম্বে যাত্রা করবার আদেশ ছিল। মতি রমজানের কাছ থেকে চোগা চাপকান, আচকান, পায়জামা ও এক শিশি সুরমা নিয়ে কর্মস্থানে যাত্রা করল। খা সাহেব মঞ্জুর আলী মিয়ার বয়স হয়েছিল। মাথাজোড়া টাক ও দীর্ঘ শ্বশ্রু। শ্বশ্রু দিবারাত্র মেহেদি পত্ররসে রঞ্জিত থাকত বলে তা কাঁচা কি পাকা বোঝা যেত না। বছর 15 আগে খা সাহেবের স্ত্রী বিয়োগ হবার পরই স্বেচ্ছায় খা সাহেব মেদিনীপুর জেলায় এই গভীরতম অরণ্য সংকুল স্থানে বদলি হয়ে এসেছিলেন। সংসারের বন্ধনের মধ্যে কন্যা জাহানারা। সে ডাইসেশনে বিয়ে পড়ত। ইচ্ছে ছিল কন্যা MA পাশ করলে তার বিয়ে দিয়ে কাছ থেকে অবসর নেবেন। মতিকে খা সাহেবের ভালো লাগত। প্রথম সাক্ষাতের দিনই তিনি তার নিজের বজরায় মতিকে একটা ছোটোখাটো তদন্তের কাজে অন্যত্র পাঠালেন। নিজের শরীরটা ভালো ছিল না। সমুদ্র থেকে মাইল 3 দূর একটি জঙ্গলের ধারে একটি ছোটোখাটো বাড়ি, সম্মুখে বাগান, তাতে নানা প্রকার ফুলের গাছ। কয়েক ডজন মুরগি গাছগুলির তলে চড়ে বেড়াচ্ছিল। তখন সন্ধ্যার প্রাককাল। খা সাহেব বারান্দায় বসে আলবোলা টানছিলেন। এমন সময় মতি এসে উপস্থিত হয়ে সেলাম করল। খা সাহেব প্রশ্ন করলেন, কাজ কেমন লাগছে মতি মিয়া? মতি বলল, ভালোই। আপনি রয়েছেন মুরব্বী, খারাপ লাগবার তো কথা নয়। খা সাহেব বললেন, আমি আপনার একটা ব্যবস্থা করবই জানবেন। যাক, আপনার খানা পাকানোর আর এবেলা কাজ নেই, হ্যারান হয়ে আছেন, এবেলা এখানেই বলে ডাকলেন, মজিদ। ডাক শুনে শ্বেত শ্বশ্রু খরবকায় বেয়ারা মজিদ বক্স কাঁধে রঙিন গামছা ফেলে এসে উপস্থিত হলো। খা সাহেব জিজ্ঞাসা করলেন, মুরগি বানিয়েছ? মতির মুখ শুকিয়ে গেল। মনে মনে তাদের আদি পুরুষ নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে তাড়াতাড়ি বলল, না থাক, কাজ নেই, বাসাতেই স্টোভে 2টো। কিন্তু খা সাহেব কিছুতেই ছাড়বেন না। 2 হাতা পোলাও আর 1 হাতা মুরগির দো পেঁয়াজা মতিকে কবুল করতে হবেই। শেষে অনেক অনুরোধ করে মাথা ধরার দোহাই দিয়ে মতি সেদিনকার মতো অব্যাহত পেল। মতির বাসা খা সাহেবের কুঠি থেকে দেখা যায়। পরদিন সকালে একজন বেয়ারা সঙ্গে নিয়ে খা সাহেব মতির বাসায় এসে উপস্থিত হলেন। মতি স্টোভ জেলে চা তৈরি করছিল। খা সাহেবকে দেখেই
অস্ফুট স্বরে কাতরোক্তি উঠল, হা মহাপ্রভু। খাঁ সাহেব আসন নিয়ে বললেন, আপনার চা পানি খাওয়া অভ্যাস আছে বলেননি তো? আমার ওখানে দুবেলা হয়। মতি বলল, রোজ খাই নে, কোনো কোনো দিন দরকার হলে একটু। এখন থেকে দরকার হলে আমার ওখানেই যাবেন, হাত পুড়িয়ে এসব ঝঞ্ঝাট করবার দরকার নেই, বুঝলেন? মতি বুঝল এবং আরও বুঝল যে খাঁ সাহেব তার প্রতি এইরূপ নেক নজর নিক্ষেপ করতে থাকলে বেশি দিন আর নিত্যানন্দ বংশের গৌরব করা চলবে না। খাঁ সাহেব মতির রান্নাঘর ইত্যাদি পর্যবেক্ষণ করলেন এবং যাবার সময় সঙ্গের বেয়ারাকে মতির বাবুর্চির কাজে বহাল করে এবং তার বাড়ি থেকে সে বেলার জন্য একটা মুরগি ও গুটি কয়েক আন্ডা আনার জন্য আদেশ দিয়ে গেলেন। মতি প্রমাদ গুনল, কিন্তু প্রতিবাদ করল না। তারপর চায়ের ফুটন্ত জলে গুটি দুই শুকনো তুলসী পাতা ফেলে দিয়ে চা পান শেষ করল। মতি মাসখানেক বৈষ্ণব ধর্মের মর্যাদা রক্ষা করে চলল। তার বাবুর্চি এলাহি বক্সকে ফাঁকি দেওয়া শক্ত ছিল না। খাবার রান্নাঘরে ঢেকে রাখার হুকুম দিয়ে সে পুঁথিপত্র নিয়ে বসত এবং এলাহি বক্স অফিসে গেলে সেগুলি বাসার পিছনের জঙ্গলে শ্রীগালদিগের ভোগের জন্য মাটিতে ফেলে দিয়ে স্নান সেরে স্টোভে আলু ভাতে ভাত রেঁধে জাতি রক্ষা করত। কিন্তু বিপদ ক্রমে ঘনীভূত হয়ে এলো। পূজার ছুটিতে খাঁ সাহেবের কন্যা জাহানারা বার্নস, বায়রন, শেলি, কিটস, লংফেলো, ওয়ার্ডসওয়ার্থ ও শেক্সপিয়ার প্রভৃতি কবিকুল 3টি সুটকেসে ভর্তি করে একদিন সকালে মূর্তিমতী উষার মতো খাঁ সাহেবের আবাসবাটিতে উদয় হলেন। প্রতিদিন সকালে মতির কথা শোনা খাঁ সাহেবের নেশার সামিল হয়ে পড়েছিল। খাঁ সাহেবের কন্যা এসেছেন শুনে সংকোচে সেদিন আর মতি খাঁ সাহেবের কুঠিতে যায়নি। বেলা 8টার সময় খাঁ সাহেবের ডাক এলো। মতি উপস্থিত হয়ে দেখল বারান্দায় বেতের চেয়ারে খাঁ সাহেব ও তার সামনে মেঝের ওপর গালিচায় বসে একটি অষ্টাদশী গৌরাঙ্গী হাসতে হাসতে তার সাথে কথা বলছে। মতি সিঁড়িতে দাঁড়ালো। খাঁ সাহেব মতিকে ডাকলেন, লজ্জা কিসের? উঠে এসো, আমার মা জাহানারা। তারপর মতির সাথে কন্যার পরিচয় করিয়ে দিলেন। মতি অতি সংকুচিত হয়ে বসেছিল, কিন্তু জাহানারা নিঃসংকোচে অথচ অলক্ষ্যে তাকে বিশেষ করে লক্ষ্য করছিল। কিছুকাল কথাবার্তার পর মতি জাহানারাকে অভিবাদন করে বিদায় নিল। জাহানারা বলল, আসবেন বিকেলে, বাপজানের কাছে শুনেছি ইংরেজিতে আপনার খুব দখল, একসঙ্গে পড়াশোনা করব। মতি ভয় পেল, কিন্তু মুখে বলল, ফুরসত পেলেই আসব। ফুরসত যথেষ্টই ছিল, কিন্তু মতি আসলো না। সন্ধ্যার কিছু আগে মতি আপিসের মাঠে ঘুরে বেড়াচ্ছিল। সহসা কার প্রশ্ন শুনল, ফুরসত হয়নি আপনার? মুখ ফিরিয়ে মতি দেখল বসে জাহানারা, তার কোলের ওপর খোলা একখানা বই। মতি বিব্রত হয়ে জবাব দিল, আজ বেজায় ভিড় ছিল, তা ওটা কি বই? পড়ুন না একটু। জাহানারা বইখানি মতির হাতে তুলে দিল। মতি দেখল বার্নসের কবিতা। পড়তে ইচ্ছে হচ্ছিল খুবই, কিন্তু মুখে বলল, পড়িনি কোনো দিন, পারবো না। জাহানারা মুচকি হাসল। মতি তা লক্ষ্য করল না। তারপর জাহানারা নিজেই হাইল্যান্ড মেরি সুর করে পড়ল। মতি শুনে মুগ্ধ হল। বুঝল মেয়েটি কেবলমাত্র শাড়ি, সেমিজ ও চুড়ি ব্রেসলেটের সমষ্টি নয়। সেদিন মতি আত্মগোপন করে গেল বটে, কিন্তু বেশি দিন এই কৌতুকময়ী ক্ষুর বুদ্ধির তরুণীর দৃষ্টি এড়িয়ে চলা সম্ভব হলো না। খাঁ সাহেব, মতি এবং জাহানারা একটি টেবিলকে কেন্দ্র করে সকালবেলা বসেছিল। জাহানারা রোমিও জুলিয়েট পড়ছিল। তার পড়ার ভঙ্গি, উচ্চারণ কৌশল দেখে মতি নিতান্তই আবিষ্ট হয়ে পড়েছিল। জাহানারা পড়তে পড়তে এক স্থানে থেমে, এখানে 3 রকম মানে বলে সে কয়েক ছত্রের ব্যাখ্যা করে গেল। সে যে মতিলাল গোস্বামী নয়, ম্যাট্রিকুলেশন পাস মতিয়ার রহমান। মুহূর্তকালের জন্যে মতি সে কথা ভুলে গিয়ে বলে উঠল, না, এ মানে ঠিক নয়। তারপর রোমিও জুলিয়েটের
দুই একজন প্রসিদ্ধ সমালোচকের উক্তি উদ্ধৃত করতে গিয়ে চমকে উঠল। করছেটা কি? চেয়ে দেখল সম্মুখে চেয়ারে জাহানারা কৌতুকের হাসি হাসছে। তার হাসি দেখে মতি একেবারেই সংকুচিত হয়ে পড়ল। জাহানারা ছাড়ল না, প্রশ্ন করল, আপনি এসব জানলেন কোত্থেকে? মতি আমতা আমতা করল, হেডমাস্টার পড়িয়েছিলেন। ম্যাট্রিকুলেশন ক্লাসে এমন করে শেক্সপিয়ার পড়ানো হয় তা জানতুম না তো। জাহানারা আবার হাসল। মতি চেয়ে দেখল যে খাঁ সাহেব ঘুমিয়ে পড়েছেন। তাড়াতাড়ি উঠে জাহানারাকে কি একটা অর্থহীন কথা বলে সে বাইরে চলে গেল। জাহানারা আবার হাসল। জাহানারার কৌতুক হাস্য মতিকে সন্ত্রস্ত করে তুলল ও তার সহজ সরল সদয় ব্যবহারে মতি তার প্রতি স্নেহসম্পন্ন হয়ে উঠেছিল। উভয়ে প্রায় সমান বয়সী। জনবিরল অরণ্যপল্লীতে সখ্যের জন্মলাভ হয় অতি সহজে। দুটি প্রাণীর মধ্যে দিন 15 মধ্যে প্রগাঢ় সখ্যবন্ধনের সৃষ্টি হল। যতক্ষণ অবকাশ পেত মতি খাঁ সাহেবের বাড়িতেই কাটাত। খাঁ সাহেব ঘুমোচ্ছেন, জাহানারা কাব্য পড়ত, মতি শ্রোতা। মাঝে মাঝে জাহানারা হেসে প্রশ্ন করত, ভুল হচ্ছে না তো? মতি অত্যন্ত সংকুচিত হয়ে বলতো, সে কি করে বলবো? জাহানারা আবার হেসে পড়া আরম্ভ করে দিত। দিনগুলি এইরকম লুকোচুরি খেলেই চলছিল। মতি বুঝছিল যে বিপদ আসন্ন। ভবিষ্যতে কি হতে পারে তা কল্পনা করে নিয়ে সে একখানি চিঠিতে তার চাকরির সমস্ত বিবরণ লিখে প্রস্তুত হয়েই ছিল। প্রয়োজন হলেই চিঠিখানি খাঁ সাহেবের কাছে পাঠিয়ে দেবে। সেদিন সকালে খান কয়েক বই হাতে করে জাহানারা মতির বাসায় এসে উপস্থিত হলো। মতি স্টোভে চায়ের জল চাপিয়ে বসেছিল। জাহানারা বিনা বাক্য ব্যয়ে স্টোভের কাছে এসে জল নামিয়ে তাতে চা ভিজিয়ে চা তৈরি করতে বসল। মতি বিব্রত হয়ে তাড়াতাড়ি বলল, করছো কি? স্টোভটা খারাপ, বাস্ট করতে পারে। জাহানারা তাও উঠল না, হেসে বলল, বাবলস উইল বাস্ট। মতি তার হাসি দেখে ও কথা শুনে দমে গিয়ে টেবিলের ধারে চেয়ারে নীরবে বসে রইল। 2 পেয়ালা চা তৈরি করে এনে জাহানারা বলল, নিন, হেল্প করুন 1 কাপ। মতি বলল, তুমি খাও জাহান, আমি একটু পরে। জাহানারা হেসে বলল, খেতেই হবে আজ আপনাকে। মতির সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। মনে হলো জাহানারাকে সমস্ত কথা বলে তারপর খাঁ সাহেবের কাছ থেকে বিদায় নেয়। এরূপ ছদ্মবেশে জীবনযাপন করা অসহ্য হয়ে উঠেছে। কথাটি বলবার ইচ্ছায় মতি বলল, দেখো জাহান, তুমি আমার ছোট বোনের মতো। জাহানারা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, তা জানি, তবু আমার হাতে চা খেতে আপনার আপত্তি? মতির মুখ শুকিয়ে গেল, কথা বলতে পারল না। পর মুহূর্তেই জাহানারা প্রশ্ন করল, কিডস পড়েছেন আপনি? জাহানারার আজকের কথাগুলি শুনে মতির মনে হতে লাগলো সে যেন পাহাড়ের খাদের ধারে এসে পৌঁছেছে। সেখান থেকে পা পিছলালেই একেবারে ছাতু। জাহানারার এ প্রশ্নের জবাব দিতে মতির সাহসে কুলল না। জাহানারা কলহাস্য করে একখানি কলেজ অ্যানুয়াল খুলে বলল, বাস্তবিক মতি মিয়া, আপনার চেহারার সাথে এ ভদ্রলোকের চেহারার কি আশ্চর্য মিল। মতি বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে দেখল যে মাস কয়েক আগে সে কিটসের কাব্যদর্শ সম্বন্ধে গবেষণা করে যে প্রবন্ধটি লিখেছিল তার ফটোগ্রাফ সম্বলিত সেই প্রবন্ধটি জাহানারা সংগ্রহ করে এনেছে। মতি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, তুমি কোথায় পেলে? জাহানারা বলল, সঙ্গেই এনেছিলাম। প্রফেসর বলেছিলেন যে কিটস সম্বন্ধে অল্প দিনের মধ্যে এরকম আলোচনা আর কেউ করেনি। প্রথম দিনই আপনাকে আবিষ্কার করেছি, কিন্তু বলিনি কিছু। মতি কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, জাহান, তুমি আমার বোন, একটা কাজ করবে? মতির মুখের ভাব দেখে জাহানারার হাসি নিভে গেল। সে বলল, বলুন। আমার এই চিঠিটা খাঁ সাহেবকে দেবে? বলে তার চাকরি লাভের আনুপূর্বিক বিবরণ সম্বলিত চিঠিখানি জাহানারার হাতে দিয়ে সে পুনরায় চা প্রস্তুত করবার উদ্দেশ্যে জল আনতে চলে গেল। যখন ফিরল
তখন দেখল চিঠিখানা হাতে করে জাহানারা হো হো করে হাসছে। মতি বলল, হাসছো যে? আপনার বুদ্ধি দেখে। এই বুদ্ধির জন্যেই আপনার চাকরি পাওয়া উচিত, বিদ্যে না থাকলেও। তবে যাবেন না আপনি, আমার মাথায় মতলব আছে, বলবো। প্রতারণায় চাকরি মোটেই এ নয় আপনার। আপনি যোগ্যতায় তো কারো চেয়ে কম নন। জাহানারা বলল। মতি বলল, খাঁ সাহেবকে আমি শ্রদ্ধা করি, তাকে প্রতারণা করতে আমার কষ্ট হয়। জাহানারা বলল, 2-10 দিন আর থাকুন না, আমি বাপজানকে সব বলবো। বলে জাহানারা উঠল এবং যাবার সময় বলল, আর লুকোচুরি খেলে কাজ নেই, বরং একদিন আমায় ইংরেজিটা একটু পড়িয়ে দেবেন, সেটা সত্যিকারের ভাইয়ের কাজই করা হবে। মতি হেসে বলল, কবুল। কয়েকদিন জাহানারা ও মতি কি পরামর্শ করল কেউ জানল না। জাহানারার ছুটি ফুরলে সে কলকাতায় চলে গেল। তার দিন 2 পর মতিও 1 সপ্তাহের ছুটি নিয়ে কলকাতায় যাত্রা করল। তার দিন 3 পর কলকাতার সমস্ত দৈনিক সংবাদপত্রে নিম্নলিখিত সংবাদটি প্রচারিত হল। মৌলভী মতিয়ার রহমান লবণ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী। তিনি গত শুক্রবার গোলতলা শুদ্ধি সভায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তার বর্তমান নাম হয়েছে মতিলাল গোস্বামী। ভগবান নবদীক্ষিত ভ্রাতার জীবন মধুময় করুন। খাঁ বাহাদুর মঈনুদ্দিন আপিসে বসে লাল পেন্সিলের দাগ দেওয়া তার কেরানি কর্তৃক প্রেরিত এই সংবাদ দেখেই চমকে উঠলেন। তৎক্ষণাৎ মেদিনীপুরে খাঁ সাহেব মঞ্জুর আলী মিয়ার কাছে আধা সরকারি পত্র রওনা হয়ে গেল। মতি কর্মস্থানে পৌঁছবার আগেই খাঁ সাহেবের কাছে জাহানারার পত্র গিয়ে পৌঁছেছিল। চন্দন চর্চিত ললাট মতিকে দেখেই তিনি বললেন, তুমি বাহাদুর, আমার চোখে শুদ্ধ ধুলি দিয়েছ। মতি মুখ নিচু করে বলল, আপনি রাগ করেননি? খাঁ সাহেব বললেন, রাগ করব? জাহান এমন করে লিখেছে যে পড়ে হাসতে হাসতে আমি চেয়ার থেকে পড়েই গিয়েছিলুম আর কি। সাবাস, তুমি বাহাদুর। বলে পরম উল্লাসে খাঁ সাহেব মতির পিঠ চাপড়াতে লাগলেন। মতি চাকরি করছে, কিন্তু এখনও ধর্মত্যাগ করলে চাকরি ত্যাগ করতে হবে কিনা এই বিষয়ে সুস্পষ্ট মীমাংসার জন্য খাঁ বাহাদুর মঈনুদ্দিনের সাথে চিফ সেক্রেটারির ঘন ঘন চিঠিপত্র লেখা চলছে।